হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের বলেছিলাম আজ থেকেই তোমাদের এসডিএম সিভিল অ্যান্ড কম্পিটিটিভ একাডেমিতে ক্লাস শুরু হচ্ছে। তো আজকের প্রথম ক্লাসে আমরা দেখব ইন্ডিয়ান পলিটি ডব্লিউবিসিএস পরীক্ষা যে সিলেবাস, সেই ডব্লিউবিসিএস পরীক্ষায় ইন্ডিয়ান পলিটির যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো জানবো। আর এই ডব্লিউবিসিএস পরীক্ষার যে সিলেবাস, এই পরীক্ষার সিলেবাসের উপরে ভিত্তি করেই কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে। তো দেখো, প্রথমে আমরা যে অধ্যায়টা জানবো, প্রথমে রয়েছে কি, একটু বড় করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো, প্রথম অধ্যায় হচ্ছে ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমি। প্রথম অধ্যায় কি বললাম? ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমি, অর্থাৎ ভারতের যে সংবিধান তৈরি হয়েছে তার প্রেক্ষাপটটা কী ছিল, কীভাবে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে। এমনি এমনি কি ভারতের সংবিধান তৈরি হয়েছে? তার তো গুরুত্ব, তার কারণ আছে তো অনেকগুলো। হ্যাঁ, সংবিধান তৈরি একটা প্রেক্ষাপট ছিল, সেটা জানবো। দ্বিতীয় অধ্যায় রয়েছে ভারতের সংবিধানের গঠনের ইতিহাস। তৃতীয় অধ্যায়ে ভারতের সংবিধানের উৎসসমূহ, মানে ভারতের সংবিধান যে রচনা করা হয়েছে তার উৎস, যেমন ভারতবর্ষের সংবিধান রচনা করার সময় পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানে যে বিভিন্ন ভালো ভালো বিষয় বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতের সংবিধানের উৎস হিসেবে অনেক সময় নেওয়া হয়েছে। তারপরে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের সংবিধানে কী কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে। 5 নম্বরের অধ্যায় জানবো ভারতের সংবিধানের প্রস্তাবনা। প্রস্তাবনা মানে প্রিয়াম্বেল। দেখবে ভারতের সংবিধান মানে প্রত্যেকটা বইয়ের প্রথমে একটা প্রস্তাবনা দেওয়া থাকে না? দেখবে যে টেক্সট বইয়ের প্রথমে একটা টেক্সট বই দাও, যে কোনো একটা টেক্সট বই দাও বাইরে থেকে। দেখবে প্রথমেই প্রত্যেকটা বইয়ের প্রথমে একটা করে প্রস্তাবনা দেওয়া থাকে। আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, এরকম দেখো প্রত্যেকটা বইয়ের প্রথমে একটা দেওয়া আছে। এই যে প্রত্যেকটা বইয়ের প্রথমে একটা প্রস্তাবনা দেওয়া থাকে। সেই প্রস্তাবনা সম্পর্কে আমরা এখানে বিস্তারিত জানবো। কত নম্বর অধ্যায়? 5 নম্বর অধ্যায়। এটা তোমাদের কিন্তু পুরোটা মুখস্থ করতে হবে যে আমরা ভারতের জনগণ, ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। এই যে সংবিধানের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাটা পুরোটা তোমাদের কী করতে হবে? খুব ভালো করে মুখস্থ করতে হবে। এটা কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বোর্ডে কিন্তু এটা ধরে, আর এটা আমাদের সবার প্রত্যেকের এটা জানা অবশ্যই উচিত। মানে এটা ভারতীয় সংবিধানের মুখবন্ধ বলা হয় এক কথায়, মানে প্রস্তাবনাটাকে। এই ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কত? 1949 সালের 26শে নভেম্বর। তো সেই দিন এই সংবিধানের প্রস্তাবনাটা গ্রহণ করা হয়েছিল, মনে থাকবে তো? হ্যাঁ, তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর। আর ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি, মনে থাকবে তো? আর ভারতের সংবিধানের প্রণেতা হলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর, মনে থাকবে? এবার দেখো নেক্সট 6 নম্বর অধ্যায় জানবো ভারতীয় ইউনিয়ন এবং তার এলাকা ও নাগরিকত্ব, মানে ভারত সম্পর্কে, ভারতের যে বিভিন্ন প্রদেশগুলো রয়েছে, ভারতের যে নাগরিকত্ব রয়েছে সেই সম্পর্কে আমরা এখানে জানবো। অধ্যায় 7 মৌলিক অধিকার। প্রত্যেকটা নাগরিকের বেশ কিছু মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকার সম্পর্কে আমরা। তারপরে 8 নম্বর অধ্যায় রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। 9 নম্বর অধ্যায় রয়েছে মৌলিক কর্তব্য। যেমন আমাদের রাষ্ট্রে যারা বসবাস করি, ভারতবর্ষে যারা আমরা বসবাস করি, আমাদের যেমন বেশ কিছু অধিকার রয়েছে, ঠিক তেমনি আমাদের কাছেও রাষ্ট্র বেশ কিছু চাই, সেগুলো হচ্ছে আমাদের কর্তব্য, মানে আমাদেরকে সেগুলো পালন করতে হবে। যেমন আমাদের প্রত্যেকটা যারা জাতীয় যে পতাকা, আমাদের যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকার প্রতি শ্রদ্ধা আমরা অবশ্যই করব, এটা আমাদের কি দায়িত্ব। যারা ভারতের স্বাধীনতা সংগ্রামী, যারা দেশের জন্য কাজ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এটা আমাদের কি মৌলিক কর্তব্য। দেশের সম্পদ, দেশের যে জাতীয় সম্পদ সেগুলো রক্ষা করা, এটা আমাদের মৌলিক কর্তব্য, মনে থাকবে তো? অর্থাৎ এক কথায় দেশের যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনের মধ্যে বেশ কিছু মৌলিক কর্তব্যের কথা কিন্তু ভারতের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে, সেগুলো আমরা জানবো। অধ্যায় 10 নম্বরে জানবো ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি
কে নির্বাচিত হন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য তার কত বছর বয়স লাগে, মানে রাষ্ট্রপতির বয়স কত হতে হবে, এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। কি ডব্লিউবিসিএস, কি এসএসসি, কি পিএসসি, কি কেপি, কি কনস্টেবল, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি হতে গেলে একজন ব্যক্তির কত বয়স হতে হয়। তারপরে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়, তো সেটার বিষয় রয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতি কত বছর ধরে তিনি ক্ষমতায় থাকেন, এবং ভারতের সর্বোচ্চ নাগরিক কে নাগরিক ভারতের সর্বোচ্চ রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম কি? প্রত্যেকে বলো, সুস্মিকে বলো। দ্রৌপদী মুর্মু। এটা আমরা জানবো। এই যে রাষ্ট্রপতির কার্যাবলী, মানে রাষ্ট্রপতি কী কী ধরনের কাজ করেন সেটা বিস্তারিত। আমরা শুধুমাত্র যে থিওরি জানবো এমন নয়, কিন্তু থিওরি উইথ তার কোশ্চেন অ্যান্সার, তারপরে তার মক টেস্ট। তারপরে ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন, উপরাষ্ট্রপতির কার্যাবলী কি, উপরাষ্ট্রপতি কী কী ধরনের ক্ষমতা ভোগ করেন সেটা। 12 নম্বর অধ্যায়ে জানবো ভারতের প্রধানমন্ত্রী এবং মহা হিসাব পরীক্ষক সম্পর্কে। প্রধানমন্ত্রীর কতগুলি সিট পেলে তবে সেই দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সেটা আমরা জানবো। বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র দামোদর মোদী। এবার দেখো 14 নম্বরে, দেখো 13 নম্বরে ভারতের সংসদ। এই সংসদে কি জানবো আমরা এখানে? ভারতের সংসদের কটা কক্ষ আছে? কটা কক্ষ? 2টি কক্ষ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। এই উচ্চকক্ষের কাজ কি, নিম্নকক্ষের কাজ কি, উচ্চকক্ষে কী নিয়ে আলোচনা করা হয়, উচ্চকক্ষের সদস্য কারা হতে পারে, নিম্নকক্ষের সদস্য কারা হতে পারে, কী বলেছে বুঝতে পেরেছো? অর্থাৎ এমপি যাদেরকে আমরা সাংসদ বলি, মেম্বার অফ পার্লামেন্ট, সেই সংসদের কাজ সম্পর্কে জানবো আমরা। অধ্যায় 14 ভারতের রাজ্য আইনসভা। প্রত্যেকটা রাজ্যে বা ভারতের যতগুলো রাজ্য আছে সেই রাজ্যে কিন্তু কী আছে? আইনসভা আছে। সেই আইনসভার কার্যাবলী সম্পর্কে আমরা কিন্তু জানবো। আমাদের রাজ্যে আইনসভার নাম কি? বিধানসভা। পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার নাম কি? বিধানসভা। সেই বিধানসভার কার্যাবলী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা জানবো কি রাজ্যপাল, অর্থাৎ ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, বহু রাজ্যে কি রাজ্যপাল আছে, অর্থাৎ গভর্নর আছে। সেই গভর্নরের কাজ কি, গভর্নর কীভাবে কাজ করে থাকেন, গভর্নর কীভাবে নির্বাচিত হন, গভর্নরের কত বছর তিনি ক্ষমতায় থাকতে পারেন সেটা। ভারতের বিচার ব্যবস্থা বলতে কি? ভারতের যে বিচার সিস্টেম আছে, ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের নাম কি বা বিচারালয়ের নাম কি? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তাই তো? যেমন ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিলেন? মানে এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়িত হয়, আর সেই রেগুলেটিং আইন অনুসারে 1774 খ্রিস্টাব্দে কী হয়? কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। মনে থাকবে তো? হ্যাঁ, নেক্সট চলে যাও। এই যে রেগুলেটিং অ্যাক্ট কি, সেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়বো, সেটা আমরা ইতিহাসেও পড়বো। কী বলেছে বুঝতে পেরেছো? তারপরে আমরা জানবো দল ত্যাগ বিরোধী আইন, মানে একজন নির্বাচিত প্রতিনিধি, একজন এমএলএ বা এমপি, তার জন্য তিনি যদি একটা দল থেকে ত্যাগ করে অন্য দলে চলে যান, তার জন্য একটা আইন আছে, সেটাকে কি বলে? বলো বলতে হবে। এখানে এতজন ছাত্রছাত্রী আছে, সবাই বলবে কি আইন? দল ত্যাগ বিরোধী আইন। তারপরে ভারতের সংবিধানে জরুরি পরিস্থিতির বিধান, মানে কখন ভারতের সংবিধান জরুরি অবস্থা জারি করার কথা বলেছেন সেটা জানবো। অধ্যায় 19 ভারতের সংবিধানের সংশোধন। ভারতের সংবিধান কিন্তু অনেকবার সংশোধন হয়েছে এবং আগামীতে হবে, এটা জানো তো? হ্যাঁ, সংবিধান সংশোধনের যে পদ্ধতি আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। অধ্যায় 20 ভারতের সংবিধান এর একটা সারসংক্ষেপ সম্পর্কে। অধ্যায় 21 কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক, মানে কেন্দ্রের কী কী ক্ষমতা আছে, রাজ্যের কী কী ক্ষমতা আছে। যেমন শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত, জানো তো এটা? কেন্দ্র এবং রাজ্য উভয়। 22 ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পঞ্চায়েত সিস্টেম। যেমন ভারতের 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। কি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে বলো? 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা। আর এই পঞ্চায়েত ব্যবস্থার সবচেয়ে নিচে থাকে কি বলো তো? বলো, সবচেয়ে নিচে থাকে কি? গ্রাম সভা, সবচেয়ে নিচে থাকে। আর এই গ্রাম সভাতে যারা সদস্য তারা গ্রাম সংসদ বলে। কি বলে? গ্রাম সংসদ বা মেম্বার বলে থাকি। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। এই যে 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা, কী বলেছে বুঝতে পেরেছো? এবারে গ্রামীণ এলাকায় থাকে পঞ্চায়েত ব্যবস্থা, শহরে থাকে পৌর ব্যবস্থা, পৌর নিগম, জানো তো এটা? মানে
আর ভারতে 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। আর প্রথম 1973 সালে পঞ্চায়েত আইন তৈরি করা হয়েছিল। কত সালে? 1973 সালে পঞ্চায়েত আইন তৈরি করা হয়। আর 1992 সালে কিন্তু এই পঞ্চায়েত আইনের বেশ কিছু কী করা হয়েছিল? সংশোধন করা হয়েছিল। কী হয়েছিল? সংশোধন করা হয়েছিল, যেটা পঞ্চায়েতের পরীক্ষা হবে, যে সামনে পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে ভারতের মিউনিসিপ্যালিটি, অর্থাৎ যে বিভিন্ন যে কর্পোরেশনগুলো আছে পৌরসভা এলাকায়, সেখানে সেই পৌরসভা পরিচালনার জন্য কি আছে? আইন আছে। আর লাস্ট 24 নম্বর অধ্যায় আছে কি? ভারতের সংবিধানের তফসিল, বিভিন্ন তফসিল সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে ভারতের সংবিধানের আমরা এই যে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য বা অন্যান্য যে এসএসসি বা পিএসসি বা মিসেলেনিয়াস বা কেপি বা কনস্টেবল বা আরআরবি, এনটিপিসি থেকে শুরু করে এমটিএস, অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটি, সেখান থেকে কী কী বা ইন্ডিয়ান পলিটি থেকে কী কী বিষয় আছে বুঝতে পেরেছো? সিলেবাসটা সম্পর্কে প্রত্যেকের ধারণা ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট? হ্যাঁ, আমি আরও একবার তোমাদের ছোট করে দেখিয়ে দিই। এটা তোমরা লিখে নিয়েছো না? তোমাদের পিডিএফটা দিয়ে দেবো আমি। হ্যাঁ, তোমাদের তাহলে পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো ওখানে। আর যারা পরবর্তীকালে অনলাইনে ক্লাসটা দেখবে, তোমরা দেখবে ডেসক্রিপশানে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। অনলাইন ক্লাসে যারা যুক্ত হতে যাও সেখানে যুক্ত হবে, তারপরে তোমাদের পিডিএফ কিন্তু আমি দিয়ে দেবো। ভালো করে দেখে নাও, এই 24টা অধ্যায় আমরা পর করে করব। তাহলে এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরের প্রথম যে তোমাদের পার্টটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমি। আমি আজকের ক্লাসের সিলেবাসটা আলোচনা করলাম ইন্ডিয়ান পলিটির। তাহলে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব কি? ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমি। এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।